৬৫ বছর বয়সী নার্গিস বেগমের জীবন যেন কোনো চলচ্চিত্রের নয়, বরং বাস্তবতার নির্মম এক অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্তে তিনি বেঁচে আছেন, কিন্তু সেই বেঁচে থাকাই যেন এক ধরনের নীরব মৃত্যু। প্রায় ২ দশক আগে রাজধানীর একটি ব্যস্ত সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনকে উল্টে দিয়েছিল চিরতরে। সেদিন তিনি ছিলেন তার প্রিয়তম স্বামী ও ২ সন্তানের সঙ্গে। জীবনের এক সুখী দিন কাটাতে হয়তো গ্রামের বাড়ি থেকে পরিবারের সঙ্গে ফিরছিলেন ঢাকাতে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ফিরে এসেছেন একা, রক্তাক্ত ও ক্ষতবিক্ষত শরীরে। সেদিন সেই ভয়াবহ দুর্ঘটনায় তার চোখের সামনে চিরতরে হারিয়ে ফেলেছিলেন তার প্রাণপ্রিয় স্বামী ও সন্তানদের। অ্যাক্সিডেন্টে মারা গেছে হারা, আমি হাত পা ভেঙে বেঁচে আছি। একটা সন্তান ছিল 3 বছরের। অথচ অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে সে বেঁচে থাকাও যেন অভিশপ্ত এক জীবন। সন্তানের চেহারা মনে করে স্বামীর কথা মনে হয় না, রাত্রিরে ঘরে শুই, একা ঘরে শুই, মনে হয় কবরে শুই, তখন মনে হয় যে লাস্টকে গেলে ঘরে ভরা থাকতো, তো ঘর তার খালি থাকতো না। আমি আর বিয়ে করিনি, 20 বছর হয়েছে আমি আর বিয়ে করিনি। আমি যে নিজের পায়ে দাঁড়ায় এইটা ওটা করে খাই। দুর্ঘটনার কয়েক বছর কাটিয়েছেন বিছানায়, দেহের হাড়ভাঙা যন্ত্রণা আর অন্তরের শোক নিয়ে। শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর আঘাত পেয়েছে। সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। হাঁটতে পারে না ঠিক মতো, একা চলাচল করতে কষ্ট হয়। চিকিৎসার কোনো সঠিক সুযোগ পায়নি। সাহায্যের কেউ ছিল না, ছিল না কোনো আত্মীয়, প্রতিবেশী কিংবা রাষ্ট্রের সহানুভূতি। মরার মতন বাইসা থেকে এই না করে খাইতেছি। আমার স্বামী ছিল ড্রাইভার, না মরতো তাহলে তার এই পথা মারতো না। জীবন বলে এর থেকে মরাই ভালো ছিল। বলে স্বামী সন্তান বাইসা থাকতো, তাহলে ওরা করে খাইতো, আমার মরাটাই তো। এখন রাজধানীর এক বস্তি ঘাসা ছোট্ট টিন শেড ঘরে একা বসবাস করছেন নার্গিস বেগম, যার পাশে একটি ফুটপাত। সেখানেই প্রতিদিন সকাল থেকে রাত অবধি একটি পুরনো চট বিছিয়ে বসে পড়েন তিনি। তার সামনে থাকে কিছু পান, সিগারেট আর গরম পানির চায়ের কেটলি। এটাই তার আয়ের একমাত্র মাধ্যম। কত সময় সে উঠাই দেয়, কত সময় সে বকা থাকা করে, তাও বসে বসে গেছি। কোনো সরকারের সাহায্য হয় না, কিছুই হয় না। ভাতার কাটবে না, বিধি-ভার কাটবে না, কিছু হয় না, কোনো সাহায্য হয় না। রাস্তায় বলেও আরো তুলে দেয়, এই দূর সেই ঘরে উঠাই দেয়। বন যাবো না, যাবো, বন যাবো না, যাবো, এই না। তারপরে ওই অমনি বসে, সেদিনকে চায়ের ফেলাস নিয়ে গেছে গা, তারপরে অমনি বসে আসলাম, আবার চায়ের ফেলাস দিয়ে গেছে। পৌরসভার মানুষের, মানুষেরা, সিটি কর্পোরেশনের মানুষেরা নিয়ে গেছে। প্রতিদিন 100 টাকা থেকে 150 টাকার মতো ইনকাম করেন তিনি। মাসে গড়ে 3 থেকে 3,500 টাকা। এই আয়ে একটি ঘর ভাড়া, অন্যদিকে খাবার, ঔষধ সবই অসম্ভব। একবেলা ভাত থাকলেও অন্যবেলা শুধু চার বিস্কুটই দিন পার করতে হয় তাকে। মাঝে মাঝে আলু ভর্তা আর লবণেই রাতের খাবার সারেন, তাও প্রতিদিন নয়। আমি 20 বছর ধরে এই ঢাকার শহর আছি, 20 বছর হয়েছে। আগে প্রথম মেসে পাঠ করতাম, পরে আমি হাত কাফি দেখে করতে পারি না, ভারী জিনিস তুলতে পারি না। পরে 2 বছর ধরে এই যে পিঠাও বানাই, আবার যখন পিঠা না বানাতে পারি 2টা চা নিয়ে ওই রাস্তার বইয়া করে বেচাকেনি করি, বেচাকেনি করে তারপরে খাই। 3,000 টাকা ঘর ভাড়া দেই, 1,000 টাকা থাকে, 4,000 টাকা মাসে বিক্রি হয়, 1,000 টাকা থাকে, 1,000 টাকাতে আলু ভর্তা, ডাল ভাত খাই। চলে না, না চললেও চালান লাগবে না, কষ্ট করে চলি। একবেলা খাই, যে সকালে খাই আই নাই, সারাদিন খাম না, রাত্রে যাই কটা খামো, যাই জুটতো তাই খামো, সারাদিন ইনতি বয়ে থাকি। ইনকাম হয় না, কইলাম না, মাসে দিনে 100 টাকা হয়, 100 টাকা দেখি কিছুই হয় না। আর যাই যে বেচা কিনি করে আবার এই দিয়ে আবার এইটা আমি এলে আনি, 100 টাকা লাভ, ওই 100 টাকাতে যা আনতে পারি তাই। জীবনের এমন কঠিন মুহূর্তে যেখানে মানুষ হাত পাততে বাধ্য হয়, সেখানে নার্গিস বেগম নিজের আত্মসম্মানকে ধরে রেখেছেন দৃঢ়তার সঙ্গে। ভিক্ষার পথ বেছে নেননি কখনো, নিজের হাতেই রোজগার করে খেতে চান, যতই কষ্ট হোক না কেন। ভিক্ষা করলে তো সম্মান থাকে না, তো নিচে যাতে যাও না। আর এইটুকে যদি গেলে আমি ব্যবসা করে খাইতে পারি, তাহলে আমার একটা মান সম্মানের একটা অন্যরকম একটা দাম থাকে। এই যে এইটুকু যে ব্যবসা করে খাই, তারপরেও মনে করেন এইটারই একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, এইভাবে এইটা নিয়ে খাই। ভিক্ষা করলে তো মানুষে ভালোবাসে না, চোখে দেখতে খারাপ লাগে, শরম করে এলাকা চাই।
লাগে এই ব্যবসা নিয়েছি, এই ব্যবসাতে যে কয়টাই পাই, ডাল তো খাবার পাবো, আলু তো খাবার পাবো। মাথার ভেতর এখনো ঘুরে ফিরে ফিরে আসে সেই রক্তাক্ত স্মৃতি। নার্গিস বেগম বলেন, সেদিন যদি আমিও মরে যেতাম তাহলে বোধহয় এত কষ্ট থাকতো না। আজকে বেঁচে আছি, কিন্তু প্রতিদিনই মরছি একটু একটু করে। তার চোখে জল আসে, গলা কেঁপে ওঠে যখন সন্তান ও স্বামীর কথা বলেন। সেই মুহূর্তের কথা মনে পড়লেই আজও রাতে ঘুম আসে না তার। বারবার চোখের সামনে ভেসে ওঠে ওই দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ছটপট করতে থাকা তার সন্তানদের চেহারা। এমন যন্ত্রণা কোনো ভাষা প্রকাশ করা যায় না। নার্গিস বেগমের এই গল্প কেবল তার একার নয়, এই গল্প এদেশের হাজারো উপেক্ষিত জীবন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, পঙ্গুত্ব আর যন্ত্রণার জীবন, আর হৃদয়ে রক্তাক্ত স্মৃতি ভার নিয়েও তিনি আজও বেঁচে আছেন, লড়ে যাচ্ছেন। তিনি কারোর কাছে সাহায্য চান না করুণা, তিনি চান রাষ্ট্র তার পাশে দাঁড়াক, তাকে বাঁচার ন্যূনতম সুযোগটা দিক। নার্গিস বেগম আমাদের চোখে এক অদম্য নারী। আমাদের সমাজ ও রাষ্ট্রের উচিত তার মতো সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানো, যেন তার বেঁচে থাকার কষ্টটা একটু হলেও কমিয়ে দিতে পারেন। নার্গিস বেগমের মতো মানুষেরা আমাদের সমাজের বাস্তব নায়ক। তারা লড়েন, বুক পেতে ঝড় সামলান। আমাদের উচিত এসব মানুষের কষ্ট গুরুত্ব দিয়ে দেখা, তাদের পাশে দাঁড়ানো, যেন তারা অন্তত এই জীবনের শেষ অধ্যায়টা একটু শান্তিতে কাটাতে পারেন। আল্লাহর রহমতে ভালো আছে বাবা, ও বাবার ভিতরে আছে। আমার তো ঘরে কেউ নাই, এই বিষয়ে চলি, এই বিষয়ে খাই, কেউ নেই। আমার পরিবারের মধ্যে নাই। আমার ভাই আছে, এরা অসহায় গরিব দেশে, এই ঢাকা শহরে আমি একলা করে থাকি। এটা করতে হয়েছে, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, কেউ নাই, ভাইয়েরা ভাত কাপড় দিতে পারে না। এর জন্য আমি এই রাস্তায় বেশি বেশি কষ্ট, অনেক কষ্ট। কষ্ট হলেও করার কিছু নেই। আমি এমনি চলাফেরা খাই, হাত ভাঙ্গা, চোখে দেখি না, চোখে কম দেখি। এই ব্যবসা আমি 1 বছর ধরে করি। আগে পিঠা বানাইতাম, আমি পিঠা বানাইতে পারি না, পিঠা বানানোর জায়গা পাই না, মানুষে বসতে দেয় না, মানুষের দোকান ভেঙে দিছে, এর লাগে না এটা করি। হাতে আমার অ্যাক্সিডেন্টে ভাঙছে। আমি থাকি ওই 5 নম্বর আহলিয়া মোল্লাপাড়া। এখানে আমি 20 বছর ধরে থাকি, এই মহল্লাতে 20 বছর ধরে থাকি, আর কোথাও যাই নাই। আমি যে আইসি ঢাকার শহর, এখানে ভোটার, আমি এখানে ভোটার হয়েছি, এখানে আমি থাকি, আমি যাইনি। তারপরেও আমার কেউ একটা বিধবার কাঠও দেয়, একটা বয়স্ক ভাতার কাঠও দেয়, 1 কেজি চাইলও হয়নি কোথাও। যে একটা আসনের চাইল কেমনে, যে তেল চিনি আইছিল তাও আমি কাঠ পাইনি, যে গাড়ির মধ্যে তেল চিনি দিছে তাও কাঠ দেয় না। আছে পরিবারে গরিব, বাপ ভাই আছে, বাপ নাই, মা নাই, ভাইয়ের আছে, এগুলো তো দিন যায় না। আমারে কিতে পারবো? গ্রাম দেশ বুঝেন না, গ্রাম দেশে কোনো আছে, উন্নত আছে, হেরাই তো দিন খাইটা মজুরি করে খায়, আমারে কত দেবো? আমি তো অনেক কষ্ট। ঢাকার শহর কেউ তো থাকতে দেওয়ার জায়গা দেয় না, ঘর ভাড়া ছাড়া কেউ দেয় না। ওই বস্তির মধ্যে থাকি, মনে করেন তাও 3000 টাকা নেই, 3000 টাকা থাকি। 10 তারিখে ভাড়া না দিলে কয়েক বাড়াই যাও গা, ভাড়া দিতে পারে না, বাড়াই যাও গা। যেভাবে 10 তারিখে ভাড়া ঠিক করতে হইব, ওই না খায় না খেয়ে দিই, জমাইয়া ওই ভাড়া দিই। না, আমি কেউর কাছে যাই না, ভিক্ষা করি না। ভিক্ষা করলে শরম করে হেলে গে, এই পথে নাই মেয়ে যা জুড়ে তাই দিয়ে ডাল ভাত খাই। আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে নেই, কেউ নাই, আমি একাই। সন্তানের নাম রাখছিলেন? নাদিরা। তার বয়স ছিল কেমন? 3 বছর। সকালে খাওয়া দাওয়া করছেন? না বাবা, সকালে ভাত খাই নাই, আয়ে চা বিস্কুট খাইছি, পান খাইছি। খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরেও যাই না, এইভাবে বেশি একবারে 5টার সময় যাই। 5টার সময় যায়, পরে হাড়ি পাতলে যাই থাকে, খাই করে আবার রান্না করি, পরে আবার খাই। আল্লাহ যে কদিন চালায়, নসিবে আছে, মানুষের সাহায্য পাই না কি করবো। যে কদিন ক্ষমতা আছে, যে কদিন করে খাইতে পারি, এইভাবে খামি। না খাইতে পারলে এর সঙ্গে এক বুদ্ধি করবো, দেখুন এর সঙ্গে কী করি। আমি করার আর তো উপায় নেই।
এমন তো মনে করেন আমার দেশে যে 5 লাখ 2 লাখ টাকা আছে তাও তো নেই, বুঝলেন না? লাস্ট গরু মাংস কবে খেয়েছেন? গরুর মাংস যে ঈদের দিনকে খাইছিলাম, আর খাইনি, আর পাইনি, চাইনি। এই যে হাত পুড়ে গেছিল গা, পরে আর মাংস ঠান্ডা চুকাতে চা করে জ্বালা মন্দ চাইলে কইতাম এটা কার জীবনে না চাই যে এটা বালা পরি বালা খাই, সবাই মিলে খায়। মন তো চাই, চাইলে কইতাম মন চাই না যে একটু মাছ খাই। সব কিছুই চাই, চাইলে কি করুন, মন না চাই যে ঈদের দিনে একটা বালা কাপড় কিনবি পারবে নেই। মন কইছে যে চাইলে বালা মন্দ পোলাও মাংস ভাগ করি, তো পারিনি, খাইনি। ঈদের দিন তো ঘর থেকেই বাড়াই করেনি, হাত পুরা গেছে, হাতের যন্ত্রণা করে করিনি, আর কোনো কিছু চাইতে চুতে যাইনি। এমনি আমি মানুষের কাছে কম জিনিস চাই, আমার শরম করে, আমি এলাকায় কেউ কাছে কিছু চাই না।